নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বৃহস্পতির গোচর নিয়ে। 2 জুন বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে ট্রানজিট হচ্ছে, পদার্পণ করছে। এর ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 3টি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে কন্যা রাশির সাপেক্ষে বৃহস্পতির যে ট্রানজিট যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু 11th হাউসে বৃহস্পতির অবস্থান তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। এখন এই যে 11th হাউস মানেটা কি, এটা সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন। আমি 5% সফল হলাম, 10% সফল হলাম, 15%, 20% সফল হলাম, সেই সফলতাকে আমি 40% বা 60% নিয়ে যাচ্ছি। সফলতা যে পজিটিভ অর্থে ত্বরান্বিত হচ্ছে আরো সফলতার তাগিদে, উদ্দেশ্যে, সেটা কিন্তু 11th হাউস দ্বারাই জানা যায়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 11th হাউস দ্বারা কিন্তু আমরা কর্মফলের জায়গাটাকেও বুঝি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে 11th 5th কানেকশনের মধ্যে দিয়ে বন্ধুত্বের সাপোর্টিভ জায়গাটাকেও কিন্তু আমরা বুঝি। আমরা আমাদের জীবনকে কিভাবে ত্বরান্বিত করছি, প্রভাবিত করছি, ইনক্রিজ করছি, সেটা কিন্তু 11th হাউস দ্বারা বোঝা যায়। 10th থেকে যখনই 11th হাউসে পদার্পণ করবে বৃহস্পতি, কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে আমূল পরিবর্তন আসবেই আসবে। বিশেষ করে যে প্রতিবন্ধকতা, অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছিল, সেই প্রতিবন্ধকতাকে তারা ওভারকাম করতে পারবে। যে সফলতাটা আরো সফলতায় ত্বরান্বিত হচ্ছিল না বহু চেষ্টার ফলেও, সেই সফলতাটা আরো সফলতায় ত্বরান্বিত হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, নেগেটিভ বলবো না, যখন 11th হাউসে বৃহস্পতি চলে আসে, বৃহস্পতি কিন্তু নৈতিকতারও কারকতা, কেবল শনি নয়। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে বৃহস্পতি কিন্তু এই যে 2 জুন শনির নক্ষত্রেও প্রবেশ করছে, পুষ্যা নক্ষত্র। 27টি নক্ষত্রের মধ্যে কার্যকারী দিক দিয়ে সবচেয়ে স্ট্রং যে নক্ষত্র, সেই নক্ষত্রটি হচ্ছে পুষ্যা নক্ষত্র। এটা আমরা অনেকেই জানি, বেশিরভাগ মানুষই জানি। সুতরাং আমি যদি সত্যি সত্যি আমার যে লক্ষ্য, আমার যে সফলতা, সেটাকে অ্যাচিভ করার জন্য পরিশ্রম করি, লড়াই করি, নৈতিকতার সাথে, ফাটকার সাথে নয়, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের মধ্যে দিয়ে, মেন্টালি এবং ফিজিক্যালি আমার যে অ্যাটাচমেন্ট যদি পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট হয়, অথচ দেখা যাচ্ছে আমি সফল হচ্ছিলাম না, ডেফিনিট ভাবে কিন্তু 2 জুন পরবর্তী সময়ে কন্যা রাশির ক্ষেত্রে এটা অত্যন্ত পজিটিভ। এবার বৃহস্পতির যে 3টে দৃষ্টি আছে, প্রথম দৃষ্টি 5 নম্বর ঘরে, তাহলে কন্যা রাশি থেকে কিন্তু 3 নম্বর ঘরে দৃষ্টি পড়ছে বৃহস্পতির, মঙ্গলের ঘর, বৃশ্চিকের ঘর। কমিউনিকেশনের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে, ভাই বোন সাপোর্টিভ জায়গা, আজকের দিনের সংযোগের জায়গা, এবং এই যে কমিউনিকেশনের জায়গাটা সফলতার জন্য ভীষণ প্রয়োজন। 3 নম্বর ঘর দ্বারা আমাদের ঊর্জার জায়গা, ফাইটিং স্পিরিটকেও বোঝা যায়।
সেটা অত্যন্ত পজিটিভ হয়ে উঠছে। বৃহস্পতি এবং মঙ্গলের একত্রীকরণ সুন্দরভাবে বোঝায়। কিছু মানুষ কথা বলে মনে হয় যেন পুরো কবিতা বলছে, ছবির মতন বুঝে গেলাম। তাহলে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন, কমিউনিকেট করার ক্ষেত্রে ভীষণ প্রয়োজন। তাহলে সেই জায়গাটাও কিন্তু পজিটিভ ভাবে কিন্তু ইমপ্লিমেন্ট হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। কন্যা রাশির জাতক জাতিকাদের 2 জুনের পর থেকে কিন্তু সফলতার জায়গা, বুদ্ধিমত্তার জায়গা, সন্তান যে ভাব অত্যন্ত উৎকৃষ্ট এবং উৎকর্ষ প্রদান করছে। কেননা 5 নাম্বার ঘরটা কিন্তু মকরের ঘর, শনির ঘর। শনির নক্ষত্রেই প্রবেশ করছে কিন্তু বৃহস্পতি, পাওয়ারফুল হয়ে যাচ্ছে। আবার 5 নাম্বার ঘরে কিন্তু সমসপ্তমী শনি আমাদের বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তাহলে সফলতার জায়গা অত্যন্ত পজিটিভ অর্থে প্রভাবিত হচ্ছে। 11th কানেকশন বন্ধুত্বের জায়গাটাকেও বোঝায়। বন্ধুত্বের পজিটিভ সাপোর্টিভ জায়গাটা কিন্তু আমি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা ভুল পথে পরিচালিত হচ্ছিলাম, সেখান থেকেও আমি সরে আসতে পারবো। বুদ্ধিটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো। আবার যদি লক্ষ্য করা যায় 7 নাম্বার ঘরে, 7 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে উঠছে। কেন? আমি যদি বিজনেস করি তাহলে আমার পার্টনার এবং আমার মধ্যে কিন্তু একটা ইগো প্রবলেম, বা দেখা যাচ্ছে আমি যেটা সঠিক বলে মনে করছি আমার পার্টনার সেটা সঠিক বলে মনে করছে না, বা দেখা যাচ্ছে আমি আমার পার্টনার, বিজনেসের ক্ষেত্রে বলছি কিন্তু কর্মের ক্ষেত্রে বলছি, দেখা যাচ্ছে ও আমাকে ছাড়া বিজনেস করতে পারবে না, আমি ওকে ছাড়া বিজনেস করতে পারবো না, তাই তুমি এবং আমি মিলে আমরা হয়ে রয়েছি। 2 জুনের পর থেকে কিন্তু দুজনের প্রতি বিশ্বাস, দুজন দুজনকে রেসপেক্ট, দুজন দুজনকে নির্ভর অনেক বেশি কিন্তু পাওয়ারফুল হয়ে উঠবে। সুতরাং বিজনেসের ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ হচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 7 নাম্বার ঘরে বৃহস্পতির অবস্থান, শুক্রের অবস্থান, রবির অবস্থানকে কখনো পজিটিভ মানা হয় না, মানে আমাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে। সুতরাং কন্যা রাশির জাতক জাতিকাদের বৈবাহিক সম্পর্ক স্থাপনই করা উচিত নয় যতক্ষণ পর্যন্ত না বৃহস্পতি কর্কট থেকে সরে যাচ্ছে। তার কারণ 7 নাম্বার ঘরে বৃহস্পতির দৃষ্টি। আমি যদি বিবাহ করি এই সময়টার মধ্যে, তাহলে সেটা ফ্রুটফুল রেজাল্ট দেয় না। তাহলে আমার পার্টনার যিনি রয়েছেন তিনি ছলনার আশ্রয় নেন। আবার যাদের বিয়ে হয়েছে দেখা যাবে ছোটখাটো ব্যাপারে মান অভিমান, দেখা যাচ্ছে একটা সামান্য ব্যাপার স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, ঝগড়া হচ্ছে প্রতি মুহূর্তে ছোট ছোট ব্যাপার নিয়ে, একজনকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, তেলাতে হচ্ছে, তারপর দেখা যাচ্ছে স্বামী কথা বলছে বা স্ত্রী কথা বলছে, বন্ডিংটা কখনো ঠিক হয় না। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবার একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, কন্যা রাশির অধিপতি গ্রহ যে বুধ, সেই বুধ কন্যা রাশি সমসপ্তমী কিন্তু যে মীন রাশি সেটা কিন্তু 7 নাম্বার ঘর আসছে, বৃহস্পতির ঘর। তাহলে বুধ এবং বৃহস্পতি কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করায়, স্ক্যাটারলি মুভ করায়, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে দেয়। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের, জাতকই হও জাতিকাই হও, বিবাহ কিন্তু এই মুহূর্তে কখনো করা যাবে না। আর যারা বিবাহ করেছো তাদের অ্যাডজাস্ট করার, কম্প্রোমাইজ করার, স্যাক্রিফাইস করার প্রবণতা অনেক বেশি বাড়ানোর প্রয়োজন। বৃহস্পতির এই যে ট্রানজিট কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু সেপারেশনের জায়গাও এনে দেবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই, নমস্কার।